আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট পেলে ২৪ জুলাই যোদ্ধাদের সহায়তা দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আরেকটি নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা ভূমিকা রেখেছেন। ২৪-এর গণ আন্দোলন কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকায় স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাআল্লাহ পূরণ করব। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সহ অর্থনীতির মুক্তি এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ২৪-এর হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের দায়িত্ব জুলাই যোদ্ধাদের পরিবারই নেবে। আর আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, যাদের জন্য বাংলাদেশের কথা বলার অধিকার ফিরে এসেছে তাদের পরিবারের পাশে বিএনপি সবসময়ই থাকবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং গুরুতর আহতদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত অন্তত ১৩০০ জন। নিজেদের বর্তমান দুর্দশা তুলে ধরার পাশাপাশি কেউ অভিযোগ করেন তাদেরকে নিয়ে সরকারের অবহেলার। যেমন কাজ পড়ে গেলে যেমন ভেঙে যায়, সেই বিশ্বাসটা আমাদের ভেঙে গেছে ইন্টারিম সরকারকে গঠন করার পরে। আমরা যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। জিসান ট্রিটমেন্ট পায় না। আমার জিসান যদি ট্রিটমেন্ট না পায়, তাহলে উনি কিভাবে সিঙ্গাপুর যায় ট্রিটমেন্ট করে? এই উত্তরটা আপনাদের কাছেই রেখে গেলাম। আমার ভাইয়ের আসামিদেরকে দেখায় বলছি যে এখানে আসামিরা আছে। আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি বেশ কয়েকবার, ওনার জন্য আমার 3টা আসামি চলে গেছে, পালিয়ে গেছে। এই সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুলাই যোদ্ধাদের পরিবারই গণহত্যাকারীদের বিচারের দায়িত্ব নেবে। ২৪-এর যে গণহত্যান, এই গণহত্যানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা এর জন্য দায়ী, আমাদের একজন বন্ধু বলেছেন যে তার সন্তানকে গুলি করেছে, তাদেরকে তারা চেনেন, কিন্তু তারপরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই। আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের একটি অংশ ২৪-এর গণ অভ্যুত্থান, তাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখবে বিএনপি। আগে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে গেলে সবসময় আতঙ্ক, সবসময় ভয়, আমাকে টিভি পুলিশ ধরবে কিনা, আমাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা, এই ধরনের একটি আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু আজকে সেই কাম থেকে নিঃশঙ্ক চিত্তে আজকে বাইরে বেরোতে পারি, কথা বলতে পারি, কোন সভায় বক্তব্য রাখতে পারি। এটার অবদান তো আহলাফ, এটার অবদান তো আবু সাইদ। আগামীর বাংলাদেশের ফ্যাসিস্টদের মতো আর কেউ যাতে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে না পারে, সেই দিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। যারা জুলাই আন্দোলনে গণহত্যার মাস্টার মাইন্ড, হত্যাকারী এবং উস্কানিদাতা, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে তিনি আরও বলেন, নিষ্ঠুরতম এই হত্যার বিচার নিশ্চিত করা হবে বাংলার মাটিতে। এদিকে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 11 আসামির বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অপরদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে 18 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন, তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনের ভূমিকা পালন করেছে, পেছনের যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। পোস্টাল ব্যালট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ইসি অনড় থাকলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি বলেন, একটি রাজনৈতিক দলের নিয়মিত যাতায়াত ও প্রভাব নির্বাচন কমিশনের জন্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। একই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন প্রজ্ঞাপনকে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবিও জানান তারা। একদিনের সিদ্ধান্তে আজকে আমরা এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা দেখেছেন যে ব্যালট পেপার ইস্যু নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মবক্কেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, তার বাংলা জবাব দেবে ইনশাআল্লাহ। বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী সিফাত ফারুকি, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সিফাত, আমরা জানি যে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন। তাদের যে দাবি দেওয়া, সেটি নিয়ে নির্বাচন কমিশনের কারোর সাথে তারা কথা বলেছেন কিনা, নাকি এখনো তারা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এবং একই সাথে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকাও আপনি সেখানে কি দেখছেন? তানিয়া, সকাল থেকে শুরু হওয়া ছাত্রদলের আজকের অবস্থান কর্মসূচি নির্বাচন কমিশন ভবনের সামনে সেটি এখনও চলমান রয়েছে। আপনার প্রশ্নের জবাবে যদি বলি, আমরা এখনও পর্যন্ত কিন্তু কোনো তথ্য পাইনি প্রশাসনের সাথে কোনো কথা হয়েছে কিনা এবং নির্বাচন কমিশন ভবনের ভেতরে কোনো আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি এবং অন্যান্য যারা সদস্য তারা এখনও এখানে অবস্থান করছেন এবং সাধারণ যারা সদস্য তারাও অবস্থান করছেন। যে এই 3টি অভিযোগ তারা উত্থাপিত করেছেন সেগুলো নিয়ে তারা এখনও এখানে অবস্থান করছেন এবং এখানে যারা সদস্য রয়েছে তারাও অবস্থান করছেন। আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনারা এখানে সকাল থেকে অবস্থান করছেন, মূলত আসলে কি কারণে অবস্থান করছেন, কেন? আমরা অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের থেকে যে আমাদের ব্যালটটা হয়েছে, যে সেই ব্যালটটা আমাদের যে প্রতীক, সেই প্রতীকটা দেখা যাচ্ছে যে আপনার এমন একটা জায়গায় দিয়েছে যেটা আপনার ভাঁজ করলে দেখা যাবে যে অনেক বডি নষ্ট হবে। এটা হচ্ছে একটা মানে নির্বাচন কমিশন, আমরা স্বৈরাচারের আমলেও যে সময় আমাদের মার্কা ছিল ওইটা 3 নম্বরে ছিল, এখন দেখেন আমাদের কোথায় দিছে, খুঁজে বাই করতে অবস্থা খারাপ। এটা হচ্ছে আমাদের জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আবার দেখা যাচ্ছে আপনার স্বৈরাচারের আমলের সময় যখন আপনার তাদের কাছে ভোটার ব্যালট পাওয়া যেত, এখন জামাতেরও সেম ব্যালটগুলো জামাতেরও বাসায় পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় এমন হয়েছে তাদের কাছে ব্যালট, তারা কীভাবে ব্যালটগুলো পাচ্ছে। এর জন্য আমাদের মূলত এখানে অবস্থান কর্মসূচি করা, যে তারা এটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করার জন্য, স্বচ্ছ নির্বাচন করা যেভাবে ভালো করা দরকার সেইভাবে নির্বাচন কমিশন যেন করে। এখানে আপনাদের দাবি আদায় হওয়া না হোক, মানে কতক্ষণ অবস্থান করছেন?
আমাদের এখানে অবস্থান কর্মসূচি আপনারা তো ইতিমধ্যে জানেন যে ব্যালটের বিষয়টা প্রতিটা জামাতের প্রতিটা ঘরে ঘরে আমরা ইতিমধ্যে তাদের ব্যালট পেপার অলরেডি তাদের হাতে পৌঁছায় গিয়েছে, কিন্তু তাদের হাতে কিভাবে পৌঁছায় গিয়েছে এটা কিন্তু আমরা কেউ এখনো বলতে পারতেছি না। আমাদের যে দাবিটা, সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করবে। তাহলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানে যারা আছেন ছাত্রদলের 4 সদস্য, তারা বলছেন যে তাদের যে 3টি অভিযোগ, যে দাবি, সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান তারা ত্যাগ করবেন না। হ্যাঁ, তারা সেই অবস্থান ত্যাগ করবে না, কিন্তু একই সাথে জানিয়ে রাখি সিফাত, সেটি হচ্ছে দুপুরের পর অর্থাৎ বিকালের দিকে তাদের দলের মহাসচিব নির্বাচন কমিশনে আসবেন। প্রধান নির্বাচন কমিশনের সাথে তার বৈঠক রয়েছে, সেই বিষয়ে তারা কোনো রকম প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা এবং একই সাথে সেখানে কি আলোচনা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা তথ্য পাবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী নির্বাচন কমিশন থেকে সিফাত ফারুকী এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষ হচ্ছে আজ। শুনানির পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়েও সিদ্ধান্ত জানাবে ইসি। এদিকে নির্বাচন কমিশনে বিকেলে আবারও যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব নিয়ে। এই বিষয়ে আবেদনের এখনও কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকি প্রতিনিধিরা। এর আগে গতকাল 8ম দিনের শুনানিতে মোট 112 জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে 45টি আবেদন আপিল মঞ্জুর হয় এবং নামঞ্জুর হয়েছে 37টি। এ নিয়ে 8 দিনের প্রার্থীতে ফিরে পেয়েছেন প্রায় 400 জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে 9 জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমান রয়েছে 21টি আবেদন। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আবেদন জমা পড়ে। নির্বাচন সামনে রেখে দেশে আসতে শুরু করেছে আমদানি করা আগ্নেয়াস্ত্র, যা গেল কয়েক মাসে অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটির সভায়। তথ্য অনুযায়ী জানুয়ারির 10 দিনে ঢাকা কাস্টমস হাউসে বিভিন্ন দেশ থেকে এসেছে 4টি চালান, যার মধ্যে রয়েছে বন্দুক ও বুলেট। রুহুল আমিনের বিশেষ প্রতিবেদন। এবারের নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকছে বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। এর মধ্যে সবচেয়ে বেশি 6.25 লাখ আনসার, থাকবে 1.5 লাখ পুলিশ, 1 লাখ সেনা সদস্য এবং 37,000 বিজিবি। তবে নিরাপত্তা ও শৃঙ্খলা বাড়াতে এবারের বাড়তি প্রস্তুতি হিসেবে আমদানি করা হচ্ছে বেশ কিছু অস্ত্র, গেল কয়েক মাসে যার অনুমোদন দেয়া হয় ক্রয় কমিটির সভায়। এই উদ্যোগের মধ্যে বাড়তি নজর রয়েছে আনসার বাহিনীর ওপর। অস্ত্র আমদানির তথ্য অনুযায়ী বেসামরিক এই বাহিনীর জন্য 10 জানুয়ারি তুরস্ক থেকে আমদানি করা হয় 72 ক্যারেট 12 বোর শটগান। আর গত 5 মাসে এসেছে আরও 9টি অস্ত্রের চালান, যার মধ্যে ছিল শটগান ও গুলি। গত নভেম্বরে আনসার সদস্যদের জন্য 17,000 শটগান কেনার অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এজন্য ব্যয় ধরা হয় 35 কোটি টাকা। 7টা কনসাইনমেন্ট মনে হয় আর কি হচ্ছে, কিন্তু মাল এসে পৌঁছায় নাই। তাদের যা টেন্ডারের শিডিউল ছিল এই অর্ধেক আর কি মাল এসে পৌঁছেছে, সব একটা আর কি শটগান। গত 6 জানুয়ারি তুরস্ক থেকে পুলিশের জন্য একটি চালান আসে ঢাকা কাস্টমস হাউসে, যেখানে আছে 10 প্লেট বুলেট। গত বছরের শুরুতেও সংস্থাটির জন্য আসে 7টি চালান। আমদানি করা হয় সাবমেশিন গান, পিস্তল, রাইফেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল সহ নানা ধরনের অস্ত্র। কাস্টমসের নথি বলছে এই 7 চালানের আমদানি মূল্য প্রায় 19 কোটি টাকা। এছাড়া নির্বাচন উপলক্ষে কেনা হয়েছে 19,000 বডি অন ক্যামেরা, আরও 6,000 সরবরাহের পথে। 6 ও 7 জানুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্য এসেছে 2টি বন্দুকের চালান। এতে আছে 36 প্লেট 12 বোর শটগান। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, লজিস্টিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাহিনীগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে, দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে অপরাধীদের বিরুদ্ধে। এইখানে সবাই সক্রিয় সমন্বয় হয়েছে। দে মিন বিজনেস, দে আর ভিজিল্যান্ট, এবং একজন লোক নাশকতা করলে তার বিচার প্রক্রিয়া পর্যন্ত এদের সাথে অল আর কানেক্টেড। এই পুরো জিনিসটা যদি আপনি এর মধ্যে খুব সক্রিয়ভাবে করেন,
আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি একটা সমস্যা হবে নির্বাচনের দিন। আমদানি হওয়া অস্ত্রের বেশিরভাগই আসে তুরস্ক, চীন থেকে। নিরাপত্তা বিশ্লেষকেরা জানান এসব দেশে উৎপাদিত অস্ত্র দ্বিতীয় ক্যাটাগরির, ফলে দাম কিছুটা কম। অস্ত্র আমদানিতে সামরিক বাহিনীগুলো শুল্কমুক্ত সুবিধা পেলেও কর পরিশোধ করতে হয় পুলিশ ও আনসার ভিটিপিকে। শ্রেণী বিভাগ করা আছে, এ ক্যাটাগরির কান্ট্রি, বি ক্যাটাগরির কান্ট্রি, সি ক্যাটাগরির কান্ট্রি। নির্ভর করছে আপনার রিকোয়ারমেন্টগুলো কি, তার উপরে ভিত্তি করে সর্বোচ্চ কমিটি যারা তারা নির্ধারণ করেন এ ক্যাটাগরি করব না বি ক্যাটাগরি করব না সি ক্যাটাগরি করব। নির্বাচনের মাঠে অস্ত্রের ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। রুহুল আমিন, ৭১, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 1.5 লাখ পুলিশ সদস্য দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 41তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের কর্মজীবনে সততার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন রাশেদুল হক রুশো। বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অংশ নিলেন 41তম বিসিএস পুলিশ ব্যাচের 96 জন প্রশিক্ষণার্থী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং আইনের শাসন রক্ষায় পুলিশ সরাসরি যুক্ত। তাই নবীন পুলিশ কর্মকর্তাদের জনগণের পক্ষে থেকে সবসময় কাজ করার নির্দেশ দেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা নিয়ে কাজ করলে এবারের নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। পরে প্রশিক্ষণে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাশেদুল হক রুশো, ৭১, সারদা পুলিশ একাডেমি, রাজশাহী। বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কোনো রাজনৈতিক স্লোগান দিলেই উচ্চ আদালতে বিচারপতি হওয়া যাবে না বলেও জানান তিনি। রবিবার দুপুরে রাজধানীর সিটা মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, বিপ্লবকে মব বলে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মিলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। বিচার বিভাগের স্বাধীনতা থিওরিটিক্যালি প্রতিষ্ঠা করা খুব কোনো কঠিন ব্যাপার না। এটার জন্য যা যা করা দরকার আমরা তাই করেছি। জবাবদিহি ছাড়া যদি অসীম স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা সবসময় প্রত্যাশিত সুফল বয়ে আনে না। সেই জন্য আমি মনে করি উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। এই সংস্কারের চিন্তা উচ্চ আদালত থেকেই আসতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডক্টর শফিকুর রহমান। প্রতিনিধি দলে থাকছেন নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এর আগে 2025 সালের 24শে মে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন জামাতের প্রতিনিধি দল। কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঋণ খেলাপির অভিযোগে অবৈধ ঘোষণা হওয়ায় এই আসনে এনসিপি প্রার্থী হাসান আব্দুল্লাহর জয় নিশ্চিত ভাবছেন অনেকেই। যদিও বিএনপি কর্মীরা বলছেন বিষয়টা এত সহজ নয়। তারা জানান অন্য কাউকে ঘোষণাহীন সমর্থন দিতে পারেন তারা। এনামুল হকের তথ্যছবিতে প্রতিবেদন।
একদিকে 4 বারের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী, অন্যদিকে জুলাই 24-এর আন্দোলন থেকে উঠে আসা তরুণ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, তার সঙ্গে জামায়াত ইসলামের সমর্থন। শুরু থেকে জমে উঠছিল গোটা নির্বাচন। এর মধ্যে মঞ্জুরুল হাসানের মনোনয়নপত্র ঋণ খেলাপের অভিযোগে অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। শনিবার তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর দায়ের করা আপিল মঞ্জুর করে ইসি। এতে ঝুঁকিতে পড়ে মঞ্জুরুল হাসানের মনোনয়ন। তার জন্য এখন শুধু খোলা আছে উচ্চ আদালতের পথ। আইনের ঊর্ধ্বে থেকে এগুলা করতেছে, আইনের বাইরে থেকে এগুলা করতেছে। আইনগতভাবে উনি নির্বাচন করতে কোনো বাধা নাই। মঞ্জুর হাসান মুন্সী এটা আবার হাইকোর্ট করছে, ইনশাল্লাহ আমরা যতটুকু জানি যে ঋণকালীনা ইনশাল্লাহ সে বুঝতে পাবে। এদিকে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় শাপলাকলির প্রার্থীর সংসদে যাওয়া এক প্রকার নিশ্চিত ভাবছেন অনেকেই। মঞ্জুরুল হাসানের সমর্থকরা বলছেন, শেষ মুহূর্তে যদি তাদের নেতা নির্বাচন করতে না পারেন, তারা অন্য 4 প্রার্থীর কাউকে সমর্থন দিতে পারেন। যে হাসনাত আব্দুল্লাহ যে এককভাবে যে নির্বাচনে যাইতেছে, এই নির্বাচন তো এককভাবে হয় না, দুজন প্রার্থী লাগে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের চায় সুষ্ঠুভাবে এই প্রত্যেকটা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। মনোনয়ন অবৈধ হওয়ায় পরবর্তী ভাবনা কি, এমন প্রশ্নের উত্তরে কিছু বলেননি বিএনপি মনোনীত প্রার্থী। অন্যদিকে এনসিপি প্রার্থী বলছেন, নির্বাচন কমিশন ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই আসনে নির্বাচনী লড়াইয়ে থাকা অন্যরা হলো গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের প্রার্থী মুজিবুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন। হাসান আহমেদ, ৭১। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে ভোটের পথে আসেনি চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসার নারীরা। এক পীরের নসিহতের প্রভাব আজও বহন করছেন তারা। তবে এবার মনোভাব বদলাতে চান এখানকার ভোটাররা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান নারীরা। আলামিন ভুঁইয়ার তথ্যছবিতে বিস্তারিত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন, যেখানে নারী ভোটার রয়েছেন 10,599 জন, যাদের কেউই ভোট দিতে কেন্দ্রে যাননি গত 5 দশকেরও বেশি সময়। এলাকার প্রবীণদের কাছ থেকে জানা যায়, 1969 সালে এখানকার গ্রামগুলোতে কলেরা মহামারী দেখা দিলে ভারতীয় এক পীর নারীদের পর্দার আড়ালে থাকার পরামর্শ দেন। এরপর থেকে আর ভোট কেন্দ্রে যাওয়া হয়নি কারো। জনপুরের হুজুরে নিষেধ করছে, এই কারণে আমরা দেখছি যে এলাকা থেকে কোনো মহিলারা ভোট দেয় না। হুজুরে কইছে মহিলা ভোট হইতো না। তারপরে এই এলাকা দিয়াঙ্গ 16 নম্বর ইউনিয়নেতে ভোট দেয় না। অনেকে অবশ্য বলছেন, নিষেধ মেনেই তারা এতদিন ভোট কেন্দ্রে যাননি, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কেউ উৎসাহিতও করেনি। বাড়ি বাড়ি এসে এখনো কেউ বলে নাই যে কেন্দ্রে যাওয়ার জন্য। আমি নিজে ভোট দেই নাই, কেন্দ্রে গিয়া অফিসারের করে গেছে আমার এই মার্কায় ভোটটা মারি দেন। তবে এবার নিয়ম ভাঙতে চান নারী ভোটাররা। নিজের ভোট নিজেই কেন্দ্রে গিয়ে দিতে চান, নির্বাচিত করতে চান তাদের জন্য যোগ্য প্রতিনিধি। এবার যদি আলহামদুলিল্লাহ যাইতে পারি। নারীদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। মহিলাদেরকে আমাদেরকে খুব আশ্বস্ত করছে, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের ইনশাল্লাহ মহিলারা উপস্থিত হবে। ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা সম্মেলন করে উঠান বৈঠক করে আমরা মহিলাদের কাছে এই প্রতিশ্রুতি পাইছি যে ওরা ম্যাক্সিমামই রাজি হয়েছে যে তারা ভোট দিবে। 5 দশকের সামাজিক বিশ্বাস ভেঙে এবার ব্যালটের পথে আসেন কিনা রূপসার নারীরা, সেটি এখন দেখার অপেক্ষা। মনিরা কাজুরি, ৭১। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে ওই প্রতিবেদন। তবে স্বাভাবিক হয়নি শিশু ওয়ার্ডের চিকিৎসা ব্যবস্থা। এই আগুনের জন্য হাসপাতালের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন রোগীর স্বজনরা। বাবুল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জেলার বহু মানুষের চিকিৎসা সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন শত শত রোগী আসেন চিকিৎসা নিতে। শনিবার বিকেল 4:30টায় হাসপাতালের নতুন ভবনের 6 তলায় হঠাৎ আগুন ধরে যায়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় কেউ নিহত হননি, তবে বিকল্প সিঁড়ি না থাকায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হন অন্তত অর্ধশত রোগী ও স্বজন। তারা জানান, অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা। তারা আরও জানান, ক্ষতিগ্রস্ত শিশু ওয়ার্ড এখনো স্বাভাবিক হয়নি। মানুষের জিনিসপত্র হারাই গেছে, ঠিক মতো চিকিৎসা করা পাইতে না, কেউ ঘুরে যাইতেছে চিকিৎসার কারণে। অনেকে আমরা বিছনা নিয়ে যেতে পারছি, অনেকেই নিতে পারি নাই। যেমন আমার বাচ্চা, এই যে ছোট মেয়েটা হারানো গেছিল, পরে আমি লাস্টে যাই নিচে পাইছি।
যদিও হাসপাতালের বর্তমান অবস্থা জানতে চাইলে শিশু বিভাগের সহকারী অধ্যাপক জানান হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক। তাদের প্রাথমিকভাবে আমাদের এই যে বিষয়গুলো ব্যবস্থাপনাগুলো এগুলো করতে আমাদের একটু অসুবিধা হয়েছে, কিন্তু সর্বোপরি প্রশাসনের ঐকান্তিক চেষ্টায় আমরা খুব দ্রুতই সেই স্বাভাবিক চিকিৎসা অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। তবে হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ স্বীকার করেননি কর্তৃপক্ষ। তারা বলছেন 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এরপর আগুনের কারণ বলা যাবে। আমরা ওটা হচ্ছে যে একটা মিনি একটা স্টোর, ওইখানে অত বেশি কিছু ছিল না। এক হচ্ছে যে কিছু আমাদের ওই ম্যাট্রেস ছিল, আর আগুনের কারণে হয়তো বা ওইখানে ওই দেয়াল টেয়াল কিংবা এগুলো কিছু আনুষঙ্গিক কিছু প্রসঙ্গ আছে। তো সেটা হচ্ছে যে তদন্ত কমিটি ওইটা আর্থিক নিরূপণ করবে, তারপরে আসলে টোটালটা বলতে পারবো। আগুনের ঘটনায় রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে 2 আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা একই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। শান্তা ইসলাম, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।